দেখো এক্সামের ঠিক আগের দিন তোমাদের টেনশন সবথেকে চরমে থাকে, কারণ এখন সবাই তোমরা যাত্রাস্থলের দিকে বেরিয়েও গেছো অলরেডি অনেকেই। কারণ আমরা জানি যে কিছু কিছু ক্ষেত্রে দূরেও পড়েছে, কিছু ক্ষেত্রে কাছেও পড়েছে। সো দূরে যাদের তাদের অলরেডি চলে যেতে হয়েছে, এটা গেল প্রথম কথা। তো যেতে যেতে তোমরা অনেক সময় রিভিশন দাও, তো যেতে যেতে তো ম্যাথ করা পসিবল না। সো সায়েন্সই তোমাদের রিভিশনের ব্যাপারে আছে। তো সায়েন্সের ক্ষেত্রে আমি দুটো কথা জাস্ট বলবো, সেই জন্য ভিডিওটা রাখা। দেখো শেষ মুহূর্তে রিভিশন বলে কিছু হয় না। যে সারা বছর ধরে পড়ছে এক সিলেকশন তারই হবে। তুমি যদি ভাবো যে লাস্ট 1 মাস বা 2 মাসে তোমার পড়ে সিলেকশন হবে, এটা ভুল কথা। এটা হবে না। কারণ নেগেটিভ আসবে এবং অসুবিধা হবে। কারণ রেল এখন দেখো, ঠিক কথাটা ঠিকভাবে বলা ভালো। তুমি বললো স্যার একদম এক্সামের আগে আপনি এরকম কথা কেন বলছেন? তাকে এটা বলছি কারণ এটা তোমাকে জেনে পরীক্ষা দিতে যেতে হবে। এবং তোমার যদি মনে হয় যে লাস্ট মুহূর্তে তুমি এই এই যে ফাঁকিটা মেরেছো সেটাকেও সিলেকশনে বদলে দিতে চাও, তাহলে তোমাকে এই যে রোড ম্যাপটা আমি আজকে বলবো সেটা তুমি যদি ফলো করো শেষ মুহূর্ত, তাও তোমাকে অনেকটা বাঁচাবে। মানে হতেও পারে তোমার সিলেকশন হয়ে যাবে। আর যারা অলরেডি প্রিপারেশনে আছো, তারা এই টপিকগুলোকে মাস্ট দেখে যাও, কারণ এই টপিকগুলোই কেবলমাত্র গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকগুলো থেকেই তোমার কিন্তু কোশ্চেন ডেফিনেটলি 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 আসবে। ঠিক আছে, তো চলো কী কী টপিক আছে সেটা তোমাদের গৌরচন্দ্রিকা না করে বলে দেবো। দেখো, তুমি যদি, এটা তোমাদের স্লাইড নম্বর 1 হবে, মাফ করো। তুমি যদি তোমাদের বায়োলজি দিয়ে স্টার্ট করো, তাহলে বায়োলজিতে এই টপিকগুলো তোমাকে মাস্ট পড়তে হবে। এক হচ্ছে কোষ এবং কোষাঙ্গাণু। তো কোষ এবং কোষাঙ্গাণুর ক্ষেত্রে আমি তোমাদের বলবো প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে কী কী থাকে কী কী থাকে না। যেমন প্রাণী কোষে তোমরা জানো যে কোষপ্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে তোমরা জানো প্লাস্টিড থাকে। উদ্ভিদ কোষে তোমরা জানো বড় ভ্যাকুয়াল থাকে। প্রাণী কোষে নেই বললেই চলে, থাকলেও খুব ছোটো থাকে। এই সমস্ত যে টপিকগুলো, এগুলো তোমাকে মাস্ট অবশ্যই পড়তে হবে। নেক্সট যেটা টপিক সেটা হচ্ছে তোমাদের এই কোষ এবং অঙ্গাণুর মধ্যে, সেটা হচ্ছে তোমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডি। যে দুটো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, অন্যগুলো থেকে প্রশ্ন আসে, বাট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডি থেকে সব থেকে বেশি প্রশ্ন আগের বছর এসছে। এই দুটো টপিক তোমাকে মাস্ট করতে। আমি একদম মানে কালকে সারাদিন অ্যানালাইসিস করেছি, চ্যাপ্টার দেখেছি এবং তার সাথে সাথে কোশ্চেন্সও দেখেছি। দেখার পরই তোমাদের এই টপিকগুলো থেকে তোমাদের কিন্তু আমি বাঁচছি। ইয়ার কি মনে করে দেখবে না ভিডিওটাকে, খুব সিরিয়াসলি আমিও তোমাদের করে তোমাদের দিচ্ছি। ঠিক আছে, কোনটা ইয়ারের মধ্যে কী কী থাকে, ইয়ার থেকে কী তৈরি হয়। ঠিক আছে, আমরা জানি ইয়ার থেকে প্রোটিন তৈরি হয়, মানে মসৃণ ইয়ার থেকে প্রোটিন তৈরি হয়, আর সরি রাফ ইয়ার থেকে প্রোটিন তৈরি হয়, আর মসৃণ ইয়ার থেকে আমাদের লিপিড তৈরি হয়। সেগুলো কোন কোন কাজে লাগে, গলগি বডি কী কীভাবে কাজ করে, যেমন গলগি বডিকে পোস্ট অফিস বলা হয়েছে নিউ এনসিইআরটিতে, এই সমস্ত জিনিসগুলো। এবার তুমি বলবে স্যার আমি ওল্ড থেকে পড়বো না নিউ থেকে পড়বো। দেখো এই কোষ আর কলার ক্ষেত্রে, যেমন এখানে দুটো টপিক আমি রেখেছি মেনলি, কোষ আর কলা। অভিস্রাবণ এবং পরিবেশের মধ্যে হাইপারটনিক অর্থাৎ অতিসারক, হাইপোটনিক মানে লঘুসারক, আর আইসোটনিক মানে সমসারক, এই তিনটে দ্রবণ তো তোমাদের কোষ আর কলার মধ্যে, কোষের মধ্যে ঢুকে যাচ্ছে মেজরলি। তো এই 2 নম্বর চ্যাপ্টার অ্যাকচুয়ালি 1 নম্বর চ্যাপ্টারের অন্তর্ভুক্ত। তো মেজরলি এখানে চ্যাপ্টার নাম আছে দুটো। এই চ্যাপ্টারগুলো তোমরা ওল্ড থেকেও পড়তে পারো, অসুবিধা কিছু নেই। কারণ নিউ আর ওল্ডের মধ্যে ম্যাচ মারাত্মক। এই চ্যাপ্টারগুলোতে ম্যাচ মারাত্মক, 80%-এর বেশি ম্যাচ আছে। সেই জন্য যাদের ওল্ড এনসিইআরটি পড়া আছে তারা এখন আর জোর করে নিউ পড়তে যেও না। আর যাদের নিউ পড়া আছে তারা নিউ পড়তে পারো, কোনো অসুবিধা নেই। কারণ ওল্ডের থেকে নিউতে একটু বেশি দেওয়া আছে, যদিও টিস্যু চ্যাপ্টারে ওল্ডে বেশি নিউতে কম দেওয়া আছে। এপিথেলিয়াল টিস্যুগুলো ওল্ডে বেশি ভালো করে দেওয়া আছে, নিউতে কম দেওয়া আছে। কিছু কিছু চ্যাপ্টার আছে, যেমন এই টিস্যু আর কেমিস্ট্রিতে একটা চ্যাপ্টার আছে ক্লাস 9-এ, যেখানে আমরা দেখেছি যে ওল্ডে বেশি নিউতে একটু কম দেওয়া আছে। ঠিক আছে, তো যাই হোক, তো ব্যাপার হচ্ছে এটা ওল্ড এনসিইআরটি তুমি এখানে পড়ে যেতে পারো যদি তোমার জানা থাকে, চেনা থাকে। আমি আশা করি সবারই ওল্ড এনসিইআরটি পড়া আছে। সেটা শেষ মুহূর্তে প্রস্তুতি হিসেবে তোমরা নিউটাকে আর মাথায় চাপিও না, প্রেশার নিও না, ওল্ডটাকে পড়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যে কটা টপিক বলছি এই টপিকের বাইরে পড়লে অবশ্যই হবে না, মানে বাইরে পড়তে পারো, এই টপিকগুলোকে ছাড়লে হবে না। নেক্সট দেখো টিস্যুতে দেখো টেন্ডন এবং লিগামেন্ট। আমরা সবাই জানি যে টেন্ডন কিন্তু পেশির সাথে, এই দেখো হাড়ের সাথে পেশি, আর লিগামেন্ট কিন্তু অস্থির সাথে অস্থি। তো এই যে পুরো ব্যাপারটা, এবং এটা কী কী পরিবহন করে তাও লেখা আছে, তবে এগুলো এনসিইআরটিতে নেই। আমি স্লাইড তৈরি করার সময় বাই ডিফল্ট চলে আসে অনেক সময়। তো এই টপিকটা ভালো করে পড়ো, কারণ ব্যাপকভাবে লাস্ট ইয়ারে দিয়েছে, বারবার দেয় তবুও স্টুডেন্টদের গোলায়। এই টপিকগুলো এই জন্যই ইম্পর্ট্যান্ট। যে টপিকগুলো বারবার দেয় তোমরা জানো দেবে, অথচ তোমাদের গোলাবে, সেই টপিকগুলোকে কিন্তু রেল ফলো করে। নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে উদ্ভিদ টিস্যুর ক্ষেত্রে জাইলেম ফ্লোয়েমের যে ব্যাপার। এবং তোমরা জানো যে আমি যেটা তোমাদের আগের বছর ওল্ড এনসিইআরটিতে ছিল না, কিন্তু আমি তোমাদের সুন্দর করে এঁকে পড়েছিলাম, সেটা এবারে নিউ এনসিইআরটিতে সত্যি করে ঢুকিয়ে দিয়েছে। সেটা হচ্ছে ওই যে গঠনটা, এপিব্লেমা এবং তার পরিষ্কার যে গঠন, সেই পার্টটা তোমাকে একটু ভালো করে পড়তে হবে। জাইলেম ফ্লোয়েমের মধ্যে বেসিক্যালি কোন পার্টটা পড়বে, জাইলেমের কোনটা মৃত কোনটা জীবিত, ফ্লোয়েমের কোনটা মৃত কোনটা জীবিত। ঠিক আছে,
এবং এপিথেলিয়াল টিস্যু, যেটা আমি একটু আগে বলেছি, এটা এখানে লেখা নেই। এপিথেলিয়াল টিস্যু মানে হচ্ছে আবরণী কলা। এই আবরণী কলা, যেটা হিউম্যান আবরণী কলা, ঠিক আছে, সে তাদের অবস্থান কোন কোন স্থানে কোথায় কোথায় অবস্থান করে, এটা ওল্ড এনসিইআরটিতে বেটার দেওয়া আছে। আমিও এবারে যখন পড়িয়েছি তখন ওল্ডই ম্যাচ করি এই টিস্যু চ্যাপ্টারকে পড়িয়েছি, তার কারণ ওল্ডে কিছু ইনফরমেশন খুব ভালো দেওয়া আছে যেগুলো ওখান থেকে নিতে হবে। নিউ তো সেগুলো জাস্ট টাচ করে বেরিয়ে গেছে। এবার টাচ করে বেরিয়ে গেছে মানে নাম আছে মানে রেল কিন্তু ডিপ কোশ্চেন দিতে পারে। তো সেই জন্য আমি তোমাদের ওল্ড থেকে ওটাকে পড়িয়েছি। তো এইভাবে তোমাদেরকে ধরে পড়ানো হয়েছে, কারণ 2-3টে শিফট বা মিনিমাম একদিন না কাটলে বোঝা যাচ্ছে না যে ওল্ডের ওপর বেশি প্রেশার আসছে না নিউয়ের ওপর। যেমন আমরা আগের বছর বা গত 2 বছরে দেখেছি 9-এর এনসিইআরটির উপর বেশি প্রেশার আসছে তোমাদের কেমিস্ট্রি বাদ দিয়ে। কেমিস্ট্রিতে তো 10-এর এনসিইআরটির উপর বেশি প্রেশার থাকে, কিন্তু 9-এর এনসিইআরটিতে ফিজিক্স আর বায়োলজির ক্ষেত্রে আমরা দেখেছি যে 9-এর এনসিইআরটির উপর বেশি প্রেশার এসছে, ঠিক আছে। তো সেই জন্য আমরা এক্ষুনি বলতে পারবো না, কিন্তু আমরা মোটামুটি একদিন বা দুদিন ফলো করলে বলতে পারবো যে নিউ না ওল্ড। তবে আমি যে চ্যাপ্টার এখানে বলেছি সেগুলো ওল্ড থেকে তুমি পড়তে পারো। টিস্যুটাকে তো আমি নিউ ওল্ড মিলে পড়িয়েছি, তবে তুমি ওল্ড থেকে দেখে যেতে পারো, কারণ ওল্ডে এটা বেটার দেওয়া আছে, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো ব্যাপার, তোমরা পড়ে যেতে পারো। এই দুটো টপিক বললাম বায়োলজি। চলো এবার নেক্সট দেখো, স্লাইড 2তে তোমাদের আমি অযৌন জনন মানে রিপ্রোডাকশনের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলো থেকে কী কী ইম্পর্টেন্ট রেখেছি। বিভিন্ন যে তোমাদের প্রাণী আছে তারা কিভাবে প্রজনন করে, যেমন দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বিশেষ করে স্পাইরোগাইটা কিন্তু খণ্ডিবমন করে, প্লাসমোডিয়াম বহু বিভাজন করে। এটা তোমাদের ওল্ড এনসিইআরটি, তো নিউ এনসিইআরটি বলে কোনো কথা না। যদিও ক্লাস 10-এর এনসিইআরটি পড়লে ভালো হয়, কারণ ক্লাস 10-এর এনসিইআরটির রিপ্রোডাকশনটা বেটার আছে। ক্লাস 9-এর যে এনসিইআরটি দেওয়া হয়েছে তাতে রিপ্রোডাকশন ঢোকানো হয়েছে এবারে, কিন্তু সেই রিপ্রোডাকশনের চ্যাপ্টারতে অনেক বড় বড় প্যারালেখা থাকলেও ইনফরমেশন যদি আমি বলি টুকরো টুকরো করে, সেটা তোমরা ক্লাস 10-এর এনসিইআরটি দেখলেই চোখের সামনে ভেসে ওঠে। সেই জন্য তোমরা ক্লাস 10-এর এনসিইআরটি দেখে পড়ে যেতে পারো রিপ্রোডাকশন, খুব একটা অসুবিধা হয় বলে মনে হয় না, কারণ এতে আমাদের 90%-এর বেশি ম্যাচ আছে, 99%ই ম্যাচ আছে আমি বলতে পারবো। শুধু কী হয়েছে, যে টপিকটা ওল্ড এনসিইআরটিতে আগে দেওয়া, মানে সরি ওল্ড নিউ বলে নয়, 9-এর এনসিইআরটি নতুন এনসিইআরটিতে প্রথমে দেওয়া হয়েছে, 10-এ সেটা একটু মাঝের দিকে আছে। এইরকমভাবে রিপ্রোডাকশন চ্যাপ্টারটাকে সাজানো হয়েছে, ব্যাস আর কিছু না। আচ্ছা, স্ত্রী পুরুষ প্রজননতন্ত্র, এই ব্যাপারটা তোমাকে পড়ে যেতে হবে, যে কোথায় উৎপন্ন হচ্ছে, কোথা দিয়ে বাইরে আসছে, ভাস ডিফারেন্স দিয়ে শুক্রাণু বাইরে আসে, শুক্রাশয়ের বাইরে ভাস ডিফারেন্স নিয়ে যায় শুক্রাণুকে। এবং এখানে যে ব্লাড বা ইউরেথ্রাল এবং তোমাদের টেস্টিস যে গ্রন্থিগুলো আছে তাদের কাজ কী সেটা তোমাকে পড়তে হবে। শুক্রাণুর গঠনটা হালকা করে পড়ে যেও। স্ত্রী প্রজননতন্ত্র তোমাকে পড়তে হবে। আমি একটা কথা বলি, আমি 100 তোমাদের এমসিকিউ দিয়েছি এই 1-2 দিন আগেই, ঠিক আছে, এবং বায়োলজি ম্যারাথন ছিল। ওই ক্লাসটা যারা দেখবে তাদের পক্ষে এটা খুব ইজি হয়ে যাবে এবং ওটা দুর্দান্তভাবে রিভিশনের কাজ করবে, ঠিক আছে। ওদের এই টপিকগুলো নিয়েই আমি কোশ্চেন্স দিয়েছি। জনন প্রক্রিয়া সম্পর্কে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কীভাবে ফার্টিলাইজেশন হচ্ছে, জাইগোট কীভাবে তৈরি হচ্ছে, এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। ভ্রূণাবস্থা বা প্লাসেন্টা ইম্পর্টেন্ট, প্লাসেন্টার কাজ ভীষণ ইম্পর্টেন্ট, বিগত বছরের প্রচুর প্রশ্ন এর থেকে এসছে, ঠিক আছে। প্লাসেন্টা হরমোন ক্ষরণ করে কি না, প্লাসেন্টা আর কী কী কাজ করে, ঠিক আছে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু ব্যাপকভাবে প্রশ্ন এসছে, আমি বারবার বলবো এগুলো দয়া করে পড়ে যাও, ঠিক আছে। এছাড়া তোমরা জানো যে টেস্টিস থেকে গোনাডোট্রফিন হরমোন তোমাদের খরিত হয়, টেস্টোস্টেরন, এবং তোমাদের ডিম্বাশয় থেকেও কিন্তু প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এগুলো গোনাডোট্রফিন হরমোন, এগুলো খরিত হয়। তো ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসে যে কোথা থেকে গোনাডোট্রফিন হরমোনগুলো খরিত হতে পারে, ডিম্বাশয়, জরায়ু, ফিলোপিয়ান টিউব ইত্যাদি দিয়ে প্রশ্ন দিয়ে দেবে, মাথা গুলিয়ে যাওয়ার মতো ব্যাপার করবে, জানা সত্ত্বেও কিন্তু কোশ্চেন ভুল করে আসে, ঠিক আছে। আমি আবারও রিপিট করছি, সেই টপিকগুলো থেকে রেল প্রশ্ন দেয়, যেই টপিকগুলো তোমরা জানো শিওর শট আসবে, অথচ তোমরা ভুল করে আসো, ঠিক আছে। প্রত্যেক বছর প্রশ্ন পড়ে সেগুলো থেকে। চলো নেক্সট দেখো, স্লাইড 3-তে বায়োলজি আরেকটা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রের যে প্রত্যেকটা ব্যাপার, কোথায় কোথায় কোন কোন স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কীভাবে তৈরি হচ্ছে, মস্তিষ্ক সুষমা কাণ্ড নিয়ে, পেরিফেরাল স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং সুষমা কাণ্ড থেকে নির্গত, বিশেষ করে সুষমা কাণ্ড থেকে স্পাইনাল কর্ড থেকে নির্গত যে অন্যান্য স্নায়ু, সেইগুলোকে নিয়ে পেরিফেরাল বা তোমাদের সেকেন্ডারি নার্ভাস সিস্টেম বা পিএনএস তৈরি হচ্ছে, ঠিক আছে। তো নার্ভাস সিস্টেমের যে বিভিন্ন কাজ সেগুলো একবার দেখে যাও। শুধু তাই নয়, এখানে কি লেখা আছে দেখার দরকার নেই, এখানে অনেক ভুল বাংলা লেখা আছে, কিন্তু আমি মেন টপিকটা তোমাদের বলে দিচ্ছি। নিউরনের বিভিন্ন অংশ, কোথায় নেজল দানা থাকে, নেজল দানা প্রোটিন তৈরি করে, কোষ দিয়ে প্রোটিন তৈরি হয়, এই সমস্ত যে ব্যাপারগুলো, ঠিক আছে। অ্যাক্সন ডেনড্রনের মাঝখানে যে অ্যাক্সনের মাঝখানে যে ভাঁজ থাকে তাকে কি বলা হয়, সাইনাপটিক নব কোনটা, এবং কোথা থেকে নার্ভ ইম্পালস ঢুকছে, ডেনড্রাইট দিয়ে নার্ভ ইম্পালস ঢুকছে, সেটা কোষ দেহ দিয়ে অ্যাক্সনের মধ্য দিয়ে সাইনাপসিসে যাচ্ছে, সাইনাপসিসে এটা কেমিক্যাল আকারে নির্গত হয় এবং পরের ডেনড্রন বা ডেনড্রাইটে গিয়ে সেটা ইলেকট্রিক্যাল ইম্পালসে কনভার্ট হয়ে যায়। এই যে পুরো ব্যাপারটা,
এই ছোট ছোট পয়েন্টগুলো খুব ইম্পর্ট্যান্ট। বিভিন্ন মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, অগ্র মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, সেরিবেলাম কোনটা, সেরিব্রাম কোনটা, মেডুলা অবলাঙ্গাটা কোনটা, আমাদের লঘু মস্তিষ্ক কী কী নিয়ে তৈরি, এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ওল্ড এনসিইআরটিতে। এগুলো ওল্ড নিউয়ের ব্যাপার না, কারণ এগুলো এনসিইআরটি ক্লাস 10 এনসিইআরটি এগুলো। সো ক্লাস 10 এনসিইআরটিতে ওল্ড নিউ বলে কোনো ব্যাপার নেই, ক্লাস 10 এনসিইআরটি চেঞ্জ হয়নি, নেক্সট ইয়ার চেঞ্জ হবে। যাই হোক, সেব্রাম এগুলো নিয়ে তোমরা দেখে যাও, এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, স্পিডে বলে চলে যাচ্ছি কারণ বেশি টাইম নষ্ট করবো না রিভিশনের সময় তোমাদের। ফিজিক্সে একটা কথা বলি, ফিজিক্সে তোমাদের কিন্তু ডেফিনেটলি কনসেপ্ট ইম্পর্টেন্ট, সো ওল্ড নিউ ম্যাটার করবে না। আমি বারবার বলবো, ফিজিক্সে যার কনসেপ্ট নেই তার ওল্ড পড়েও যা, নিউ পড়েও তাই, কানার কিবা দিন কিবা রাত। ঠিক আছে, ব্যাপার এরম হয়ে যাবে। তো ফিজিক্সে তোমাদের যদি ওল্ড পড়া থাকে তাহলে ওল্ড এখন রিভিশন দাও, যদি নিউ পড়া থাকে তো নিউ রিভিশন দাও। দুটো একসঙ্গে পড়ার দরকার নেই, কারণ দুটোতেই ফিজিক্সের সেম আছে, বলের ব্যাপার স্যাপার টোটালি একই থাকবে। ঠিক আছে, এই যে তিনটে ফর্মুলা আছে, তিনটে ফর্মুলা ডেফিনেটলি ভালো করে দেখেছো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। আর আমরা জানি যেটা আমাদের হরিজন্টাল হাইট সেটাই আমাদের কিন্তু ভার্টিক্যাল হাইটে এইচ বলে লেখা হয়, মানে যেটা এখানে এই যে আমরা জানি আমাদের, এক মিনিট, আমরা জানি আমাদের কিন্তু এস, এই যে এস, এই যে এস, এস যেটা ব্যাপার, এই যে এস, এই এসটা কিন্তু আমাদের ভার্টিক্যাল হাইটে এইচ বলে ধরা হয়। এসটা কিন্তু আমাদের ভার্টিক্যাল হাইটে এইচ বলে ধরা হয়, বাকি সব সেম। আর এটাকে আমাদের জি বলে ধরা হয়। এটা আমি কালকে তোমাদের 87 থেকে সম্ভবত 80 থেকে 87টা কোশ্চেন্স করিয়েছি, ওটাও ম্যারাথনই ছিল ফিজিক্সের। ওই ফিজিক্সের ম্যারাথন ক্লাসটা দেখে যাও, আমি একটু পরে তুলে দিচ্ছি কোন কোন ভিডিও কোন কোন প্লেলিস্ট থেকে তোমরা পাবে। ঠিক আছে, তো দেখবে রেলওয়ে 2026 বলে একটা প্লেলিস্ট করা আছে, 2026 এমসিকিউ নয়, রেলওয়ে 2026 বলে একটা প্লেলিস্ট করা হয়েছে। ওখানে আমি তোমাদের এই বিগত এক সপ্তাহ যে ভিডিও দিয়েছি সেগুলো সব আছে, একদম ব্র্যান্ড নিউ প্লেলিস্ট ওটা। আচ্ছা, কার্যক্ষমতা শক্তি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বল ও গতির চ্যাপ্টার তোমাকে করতে হবে। বল আর গতি কিন্তু আলাদা করে চ্যাপ্টার আছে, বলের চ্যাপ্টার আলাদা, গতির চ্যাপ্টার আলাদা। এই গতির চ্যাপ্টার মধ্যেই কিন্তু যে নিউটনের যে 3টে ল আছে তার উপর বেস করে, ক্রিয়া প্রতিক্রিয়ার উপর বেস করে আমি তোমাদের ম্যারাথনে প্রচুর কথা বলেছি, ওইগুলো কিন্তু ইম্পর্টেন্ট খুব। সো লেটেস্ট যে কোশ্চেন সেটা দেখে যাও। এছাড়াও কৌণিক বেগ এবং সরলরৈখিক বেগের ওপরে কিন্তু রেশিও দিয়ে প্রশ্ন এসছে, ওটাও কিন্তু দেখে যাও, ওই কোশ্চেনটা কিন্তু দেখে যাও, খুব ইম্পর্টেন্ট। কার্য শক্তি ক্ষমতার উপরে আমি তোমাদের যেটা বললাম যে পুরো ব্যাপারটা গতিশক্তি কীভাবে তোমাদের কানেক্টিং এনার্জিতে, পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হচ্ছে, এই পুরো টপিকটা তোমাকে দেখে যেতে হবে। এছাড়া আরেকটা টপিক যেটা নিউ এনসিইআরটিতে আছে, ওল্ড এনসিইআরটিতে নেই, সেটা হচ্ছে তোমাদের সরল যন্ত্র। এইটা কিন্তু তোমাদের ডেফিনেটলি দেখে যাও, এটা থেকে প্রশ্ন নাও আসতে পারে, বাট যদি আসে তো এটা তোমাকে নিউ এনসিইআরটি হেল্প করবে, ওল্ড এনসিইআরটি ব্যাপারে কোনো হেল্প করতে পারবে না। ঠিক আছে, এটা আমি তোমাদের কিন্তু ফ্রিতেও ক্লাস দিয়েছিলাম, এটা কিন্তু ডেফিনেটলি খুব ভালো করে দেখে যাও। ঠিক আছে, এই ক্লাসটার উপরে। ওকে, চলো নেক্সট পরেরটা। এতটাই ইম্পর্ট্যান্ট যে আমি আলাদা করে স্লাইড তৈরি করে রেখে দিয়েছি। তোমরা জানো যে দূরত্ব গ্রাফ, সময় গ্রাফ, বেগ সময় গ্রাফ এবং পুরনো বনাম নতুনের ক্ষেত্রে আমরা কী কী করবো। দেখো, দূরত্ব সময় গ্রাফের ক্ষেত্রে তোমরা জানো এই যে স্লোপ, সেই স্লোপ কিন্তু বেগ দেয়। এবং তোমরা জানো যে সুষম গতির ক্ষেত্রে এটা কিন্তু একটা সরলরেখা হয়, অসম গতির ক্ষেত্রে এটা কিন্তু একটা বক্ররেখা ক্রিয়েট করে। তো এটাকে 3টে জিনিস ছোটো ছোটো করে এখানে লেখা আছে, বাট এগুলো ফলো করার দরকার নেই, তোমাদের টপিকগুলোর কথা বলার জন্য স্লাইডটা তৈরি করা। তোমরা কিন্তু এই টপিকগুলোকে ওল্ড নিউ যেখান থেকে বড় ভালো করে পড়ে নেবে, কারণ দুটোতেই এই টপিকটা আছে। শুধু কি নিউতে গ্রাফের সংখ্যা বেশি আছে, ওল্ডে একটু কম ছিল। ওল্ডে 2 পেজই ঘরই দিয়েছে, নিউতে 3-4 পেজ দিয়েছে গ্রাফ নিয়ে, মানে অনেক ডিটেলসে ডিসকাস করা আছে। বাট ব্যাপারটা হচ্ছে গ্রাফ, তোমার যদি বেসিক গ্রাফ জানা থাকে, গ্রাফের বেসিক জানা থাকে, ওল্ড নিউতে তুমি সেমই পাবে। তো বেগ এবং সময় গ্রাফ জানো তোমরা যে এর যে নতি সেটা সুষম ত্বরণকে ইন্ডিকেট করে, আর যে এরিয়া এর কিন্তু অতিক্রান্ত দূরত্বকে ইন্ডিকেট করে। মনে রাখবে, দূরত্ব সময় গ্রাফে এরিয়া কোনো কিছুকে ইন্ডিকেট করে না, যেখানে বেগ সময় গ্রাফে মানে ভেলোসিটি টাইম গ্রাফে এরিয়া কিন্তু অতিক্রান্ত দূরত্বকে ইন্ডিকেট করে, কিন্তু এর নতি কিন্তু সুষম ত্বরণকে বা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনকে ইন্ডিকেট করে। একটা কথা মাথায় রাখবে, এই গ্রাফগুলোর যে কথা বলা হয়েছে এগুলো সবই কাজ করবে যদি অ্যাক্সেলারেশন ইউনিফর্ম হয়। অ্যাক্সেলারেশন যদি নন ইউনিফর্ম হয় তাহলে কিন্তু এই গ্রাফ কাজ করবে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে এটা পূর্ণ বনাম নতুন। তোমরা জানো যে পুরনোতে যা আছে নতুনে প্রায় তাই আছে, কারণ ফিজিক্সের জিনিস হচ্ছে পিওরলি কনসেপচুয়াল। ফিজিক্স যারা লাইন বাই লাইন বা এনসিইআরটির বেস পড়তে চায় তাদের কথা বলবো, লাইন বাই লাইন বা এনসিইআরটি বেস কোনো ম্যাটার করে না। আমেরিকাতে যে ফিজিক্স পড়া সেও বলগতি একই পড়াবে, যদি সে ডিপে যায় আমিও একই পড়াবো। সুতরাং এখানে কোনো কিছু ম্যাটার করে না। ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র যেটা ম্যাটার করে সেটা হচ্ছে কনসেপ্ট, 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 আর কিচ্ছু না। যদি তোমরা একদম লেটেস্ট বিভিন্ন জটিল প্রশ্নগুলো দেখতে চাও তাহলে আমি তোমাদের এখনও পর্যন্ত 1 থেকে 173 কি 80 মতো মনে হয় কোশ্চেন্স করিয়েছি। এই টোটাল 173 থেকে 180টা কোশ্চেন 3টে ভিডিওতে আছে, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর। ওই প্লেলিস্টে তোমরা পাবে, সেটা তোমরা করে যাও। প্লেলিস্ট কোথায় পাবে? এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স দেখো সেখানে ভিডিও প্লেলিস্ট আকারে দেওয়া আছে, ওখানে ক্লিক করো, ওখানেই তোমরা পাবে। আমি চেষ্টা করছি কমেন্টেও প্লেলিস্টটাকে একবার মেনশন করে রাখার, ফার্স্ট কমেন্টে পিন করে। ঠিক আছে, চলো এবার নেক্সট পরের টপিকটা যাবো। এখানে 3টে জিনিস বললাম, এই 3টে জিনিস কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, যে 3টে টপিক থেকে বিগত বছরের প্রশ্ন এসছে। এছাড়া নিউটনের লয়ের ওপর বেস করে মারাত্মক প্রশ্ন এসছে, ওগুলো কিন্তু ভালো করে দেখে যাও, গতির চ্যাপ্টার পেয়ে যাবে।
এবার আমরা চলে আসছি ক্লাস 10-এর এনসিইআরটিতে, ঠিক আছে? মাফ করো, এরকম স্লাইড তৈরির সময় উল্টোপাল্টা টপিক চলে আসে, এনসিইআরটিটাই ফলো করবে। তো ক্লাস 10-এর এনসিইআরটিতে, ঠিক আছে, সরি, মাফ করো, ঠিক আছে, 10th এনসিইআরটি, ঠিক আছে, এটাও তোমাদের ক্লাস 10th-এর এনসিইআরটি। তো তোমরা বুঝতেই পারছো যে স্লাইড তৈরির সময় কিছু কিছু শব্দ ওরকম এআইকে দিলে এরকম ভুলভাল দিয়ে দেয়। বাস যাই হোক, এই যে 10th এনসিইআরটি, দেখো 10th-এর যে এনসিইআরটি আছে, 10th-এর যে এনসিইআরটি আছে সেখান থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমাদের এরকম সম্ভবত 6 নম্বর স্লাইড চলছে। 10th-এর যে এনসিইআরটি আছে সেখানে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে ফিজিক্স থেকে তড়িৎ, চুম্বক এবং আলো ডেফিনেটলি তোমাকে পড়তে হবে। তড়িতের প্রত্যেকটা, বিশেষ করে পাওয়ারের যে 3টে ফর্মুলা আছে, পাওয়ারের যে 3টে ফর্মুলা, সেই 3টে ফর্মুলা ভালো করে পড়ো। দেখো আমি এই দুটো ভিডিও তোমাদের কথা বলছি, এই দুটো ভিডিওর কথা, এই দুটো ভিডিও, 1 নম্বর ভিডিও, এটা 2 নম্বর ভিডিও, এটা 3 নম্বর ভিডিও আছে। মানে এটা ফার্স্ট ভিডিও ছিল আমাদের 1 নম্বর ভিডিও, এটা আমাদের অ্যাকচুয়ালি 2 নম্বর ভিডিও ছিল, এটা আমি 2 দিন কি 1 দিন আগে দিয়েছি। এই দুটো ভিডিও মাস্ট দেখবে। তার সাথে এর মাঝখানে একটা 3 নম্বর ভিডিও আছে যেটা তোমাদের প্লেলিস্টে আছে। এই 3টে ভিডিওই দেখে যাও, তোমাদের ফুল স্কেপ রিভিশন হবে আমি বলতে পারি। কোনো কিছু মানে ইউটিউবে কোনো কিছু খোঁজারও দরকার নেই, ঠিক আছে? যদি আমাকে ফলো করে থাকো, এই 3টে যদি ভিডিও দেখে থাকো তাহলে কোনো প্রবলেম হবে না। এই যে কৌণিক বেগের ওপর এরকম একটা প্রশ্ন এসেছিল যে কৌণিক বেগ এবং সরলরৈখিক বেগের মধ্যে রেশিওর মধ্যে পার্থক্য কী হবে, মানে রেশিও কী হবে, এই ধরনের কোশ্চেন যদি আসে, এটা এনসিইআরটি বহির্ভূত কোশ্চেন, জাস্ট একটা বৃত্ত ওখানে দেওয়া আছে বলে ওর উপর বেস করে তোমাদের কোশ্চেন ঢুকিয়ে দিয়েছে, যদি ফর্মুলা এনসিইআরটিতে নেই। কিন্তু এই কোশ্চেনটা করতে গেলে তোমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ওটা আমি ওখানে বলে দিয়েছি কীভাবে করবে। আলোর ক্ষেত্রে আমি তোমাদের বলি টিন্ডাল এফেক্ট ভেরি ইম্পর্টেন্ট, টিন্ডাল এফেক্ট অবশ্যই করবে। এছাড়া আমাদের চোখের যে ব্যাপারগুলো আছে আলোর ক্ষেত্রে সেগুলো করবে। বিগত কয়েক বছর ধরে আলো থেকে কোশ্চেন একটু কম আসছে, বাট নিউমেরিক্যালস না দিলেও কনসেপচুয়াল প্রশ্ন আসছে, ঠিক আছে? বর্ণালী, বিচ্ছুরণ এটা করবে অবশ্যই। বিশেষ করে রামধনুর যে পার্টটা আছে সেখানে কোন কোন জিনিস কাজে লাগে সেটা অবশ্যই করবে। লেন্স এবং এর ফর্মুলাগুলো দেখে যাবে। আচ্ছা, তোমাদের যে, সরি, এটা ওহম হবে, ওহমের যে সূত্র আছে, ওহমের সূত্র কোথায় কখন কাজ করে, এই ভিডিওটা দেখলে তোমাদের আর কিছু দেখার দরকার হবে না, সত্যি কথা বলতে। আর ম্যাগনেটের ক্ষেত্রে এই প্রথম ভিডিওটা, প্রথম 13টা, সরি 17টা কোশ্চেন ছিল এই এতে যদি ম্যাগনেটের দিয়ে তোমার যদি রিভিশন দেওয়া করা হয় ফার্স্ট ভিডিও, আর থার্ড ভিডিওতে আমি তোমাদের টোটাল টপিক রিভিশন করেছি। অ্যাকচুয়ালি 3টে ভিডিও ইম্পর্টেন্ট, 3টে ভিডিওই জাস্ট দিয়েছি, বেশি ভিডিও দিইনি আমি, ঠিক আছে? আচ্ছা, রোদের সমবায় শ্রেণী এটা ইম্পর্টেন্ট, চৌম্বকীয় আবেশ এবং মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়ার যে প্রতিকার, এটা বললাম, ওটা লাইটে আছে। এই টপিকগুলো তোমাকে ভালো করে দেখতে হবে, ঠিক আছে? চলো নেক্সট দেখো, ক্লাস 9 এবং 10-এর এনসিইআরটির কেমিস্ট্রি থেকে কী কী কোশ্চেন্স পড়বে। দেখো, পদার্থের গঠনের ক্ষেত্রে আমরা জানি অণু পরমাণুর উপর দুটো তোমাদের চ্যাপ্টার আছে ক্লাস 9-এ। ওল্ড নিউ যাই পারো পড়তে পারো, কোনো অসুবিধা নেই। ক্লাস 9-এর ওল্ড বা নিউ যা পারো পড়তে পারো, যদি কারো ওল্ড পড়া থাকে সে ওল্ড পড়তে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই চ্যাপ্টার দুটো, অণু পরমাণু যে চ্যাপ্টার দুটো আছে, এই চ্যাপ্টারেও কিন্তু তোমাদের মোর দ্যান 90% ম্যাচ আছে, সেই জন্য তোমরা পড়তে পারো। রাসায়নিক বিক্রিয়া প্লাস ক্লাস 10-এ আছে, সো রাসায়নিক বিক্রিয়া তোমাদের ভালো করে পড়তে হবে। বিশেষ করে রাসায়নিক বিক্রিয়া প্রতিস্থাপন এবং তাপগ্রাহী এবং তাপমোচী বিক্রিয়া, এইটা তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে, এই পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট যেটা, সেটা হচ্ছে মিশ্রণের ক্ষেত্রে আমি তোমাদের বলবো কোলয়েড সাসপেনশনের ওপর যে টিন্ডাল এফেক্ট, সম্পৃক্ত অসম্পৃক্ত নিয়ে যে ব্যাপারগুলো রয়েছে সেটা তোমাদের পড়তে হবে। এবং দ্রবণের যে অতিপৃক্ততা, সম্পৃক্ততা এবং দ্রবণের কতটা পার্সেন্ট দ্রাব্য এবং দ্রবণ আছে সেটা নির্ণয় করার জন্য 3টে পদ্ধতি আছে। ওই 3টে পদ্ধতি ওল্ডেও আছে, নিউতেও আছে, সেই 3টে পদ্ধতি তোমাকে ভালো করে পড়ে যেতে হবে, কারণ ওর উপর বেস করে লাস্ট ইয়ারও প্রশ্ন এসছে। বিশেষ করে টিন্ডাল এফেক্ট নিয়ে তো ব্যাপক প্রশ্ন এসছে। আমরা জানি যে কোলয়েডই টিন্ডাল এফেক্ট দেখা যায়, সাসপেনশন এবং দ্রবণে টিন্ডাল এফেক্ট দেখা যায় না, সাসপেনশনে দেখা গেলেও কম সময়ের জন্য দেখা যায়। তো সেই জন্য এগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট হচ্ছে যেটা তোমাদের ধাতু অধাতু। দেখো, ধাতু অধাতুর ক্ষেত্রে ধাতু অধাতুর বৈশিষ্ট্য মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা গেল। নেক্সট হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিরিজ, যেটা এখানে লেখা নিয়ে আমি বলে দিচ্ছি। রিঅ্যাক্টিভিটি সিরিজ বা বিক্রিয়াশীলতা সিরিজ, রিঅ্যাক্টিভিটি সিরিজ সম্পর্কে আমি 2-3 মাস আগেও খুব সুন্দর করে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা যদি দেখে থাকো তাহলে কোনো প্রবলেম হবে না। এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে রিঅ্যাক্টিভিটি সিরিজের উপর। প্লাস যদি নাও দেখতে পাও, ভিডিও দেখার দরকার নেই, ওল্ড এবং নিউ এনসিইআরটি থেকে যেখান থেকে পারো রিভিশন করে দাও। এবার বলি ধাতু অধাতু বা মৌলযৌগ, এগুলো সব মৌলযৌগ বলে কিছু নেই, বেসিক্যালি এর এটা হচ্ছে ধাতু অধাতু। তো ধাতু অধাতুর যে চ্যাপ্টার সেটা কিন্তু ক্লাস 10-এর চ্যাপ্টার, ওই জন্য নিউ ওল্ডের কোনো ব্যাপার নেই এখানে, তোমাকে ক্লাস 10 থেকেই পড়তে হবে। আচ্ছা, এছাড়া এখানে ধাতু এবং অধাতু নিষ্কাশন যেটা, ঠিক আছে, এবং তাদের পরিশোধন, এই দুটোকে গোলাবে না। এই যে তোমাদের আমি ভিডিও দিয়েছিলাম, এটা এখানে আমি ধাতু অধাতুর ওপর বেস করে দুর্দান্ত প্রশ্ন দিয়েছি, এবং অ্যাসিড বেস সল্টের ওপর, হাইড্রোনিয়াম আয়নের ওপর বেস করে কিন্তু দারুণ দারুণ প্রশ্ন এই ভিডিওটাতে আছে, যেটা তোমাদের অড টপিক, অথচ প্রশ্ন এসছে রিসেন্ট এনসিইআরটির ওপর বেস করে। টেকনিশিয়ান 2025-এ যে পরীক্ষা হয়ে গেল, 25-26-এর দোরগোড়ায়, সেইখানে কিন্তু একটু ঘোরানোর প্রশ্ন কিন্তু এবং অড প্রশ্ন এসছে। এই টপিকগুলোকে তোমরা ভালো করে দেখে যাও, এই ভিডিওটা তোমাদের আছে, কোথায় পাবে? ওই সেম প্লেলিস্টে আছে,
যেটা আমি তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। অম্ল, ক্ষার, লবণের ওপর বেস করে যেটা বললাম হাইড্রোনিয়াম আয়ন ইম্পর্টেন্ট, এবং অম্লকে যদি জলে চোবাও বা জল যদি অম্লতে দাও তাহলে হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশনে কী পরিবর্তন হয়, এটাও কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। এই পার্টটা কিন্তু ডেফিনেটলি নিউ ওল্ড যেখান থেকে পারো পড়ে যাও। এছাড়া তোমরা জানো বিভিন্ন যে পিএইচ স্কেল সেইগুলোকে পড়ে যাও, এবং পিএইচ স্কেল নির্ধারণ করার জন্য লিটমাস, পেঁয়াজ ইত্যাদি, বাঁধাকপি ইত্যাদির যে ব্যবহার, সেটা কোন দ্রবণে কেমন রং ধারণ করে সেটাও তোমরা ডেফিনেটলি পড়ে যাও। এই যে ছোটো ছোটো টপিকগুলো বলো, এই টপিকগুলো দয়া করে আজকের দিনটা যদি রিভিশন না দিয়ে থাকো, ভয় পাচ্ছ, তাহলে জাস্ট এই টপিকগুলোকে তুলে রিভিশন দাও, দেখো সারাদিন কেটে যাবে, তাও রিভিশন হবে না। কারণ টপিকগুলো দেখতে টপিকের মতো, কিন্তু পড়তে পড়তে মনে হবে যেন সারাদিন কেটে যাচ্ছে। এবার একটা কথা বলি, টেনশন করো না। ফার্স্ট অফ অল আমি ইম্পর্টেন্ট জিনিস যেটা বলবো সেটা হচ্ছে ডু নট টেন্স ইউর সেলফ। টেন্সিফাই হয়েও না, টেনশন করো না, ঠিক আছে। যা হওয়ার তা হবে। তোমার মনে হতে পারে সব কিছু রিভিশন দেয়নি, কিন্তু যদি তুমি ঠিক করে পড়ে থাকো, তোমার দেখবে এক্সাম হলে গিয়ে কোশ্চেন দেখলেই তোমার মনে পড়বে। শুধু অ্যানালাইটিক্যাল পার্ট যদি কোশ্চেন্স থাকে তাহলে একটু বুঝে অ্যান্সার দেবে, না বুঝে অ্যান্সার দেবে না। যদি মনে হয় যে ওই মুহূর্তে আমি স্ট্রেস ফিল করছি কোশ্চেনটা উত্তর দিতে গিয়ে, তাহলে কোশ্চেন্সটাকে আইডেন্টিফাইড করে, মানে যে অপশান থাকে সেখানে রেখে রিভিউ অ্যান্ড নেক্সট রিভিউ আইডেন্টিফাই করে তুমি ওখানে টপিক মেরে দিয়ে পরেরটায় চলে যাও। পরেরগুলো সলভ করে আবার লাস্টে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 2 মিনিটে যে টাইমটা থাকে সেই টাইমটা ওই কোশ্চেনটাতে ফিরে এসো। যে কোশ্চেনগুলো তোমার মনে হচ্ছে যে আমি হয়তো হয়তো আমি একটু দেখলেই পারবো, এরকম। আরেকটা কথা মাথায় রাখবে, আমি বারবার বলি, অনেক ভিডিওতে বলেছি, কোশ্চেনের সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট দেখাবে না। অ্যাসিড বেস সল্টের কোশ্চেন সলভ করলেও তোমার 1 টাকা দেওয়া হবে। তুমি যেটা ম্যাথ সলভ করো তাও তোমাকে 1 টাকা দেওয়া হবে। আবার তুমি যেটা রিজনিং সলভ করো তাও তোমাকে 1 টাকাই দেওয়া হবে। 1 টাকা মানে এক নাম্বার। তো সেখানে কেউ তোমাকে 2 টাকা বা 3 টাকা দেবে না নির্ঘাত। সুতরাং আমি এটা বহুবার পড়েছি, কেন স্যার পারছি না, এইটা অ্যানালাইসিস করার জায়গা কিন্তু এক্সাম হল নয়। ওটা বাড়িতে এসো মাথায় থানিট মেরে ওটা চিন্তা করো যে কেন পারিনি, সেটা পরের কথা। কিন্তু এক্সাম হলে বসে কোনো কোশ্চেনের সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট দেখাবে না। 20 সেকেন্ডে যদি কোনো কোশ্চেন তোমার মনে হয় না আমার দ্বারা সলভ হবে না, নেক্সট, স্কিপ অ্যান্ড নেক্সট, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যদি মনে হয় না পরে দেখলে হবে, তাহলে এটাকে একটু ইয়েলো করে বেরিয়ে যাও, রিভিউ করে বেরিয়ে যাও, যে আমি পরে দেখবো, যে বাটন থাকে সেই বাটনটা ক্লিক করে বেরিয়ে যাও, যাতে ওই 2 মিনিট, লাস্ট 2 মিনিটে যাতে এই কোশ্চেনগুলোকে দ্রুত আইডেন্টিফাই করে তুমি যাতে করে আসতে পারো। অনেকে কী করে, জাস্ট স্কিপ করে বেরিয়ে যায়, ওই বাটনটা ক্লিক করে না। তার ফলে কী হয়, তাদেরকে খুঁজতে হয় যে কোন কোশ্চেনটা যেন দেখেছিলাম, পারলে একটু দেখলেই হতো, ওটা খুঁজে আসতে, ওটা করবে না, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। রিজনিংয়ের ক্ষেত্রে তোমরা সবাই জানো যে রিজনিংয়ে যে টপিক হবে সেই কোশ্চেনগুলোকে করে বেরিয়ে যায়। মনে রাখবে, ম্যাথের পর রিজনিং নেবে না, চাপের হয়ে যাবে। প্রথমে যদি কারো সায়েন্স, যে তোমার সাবজেক্টটা তোমার কাছে মনে হচ্ছে সব থেকে ইজি, সেইটা ফার্স্ট ধরবে। তোমার যদি মনে হয় আমি প্রথমে রিজনিং ধরবো, ধরতে পারো। তোমার যদি মনে হয় আমি সায়েন্স ধরবো, ধরতে পারো। তোমার যদি মনে হয় ম্যাথ ধরবো, ধরতে পারো। কিন্তু নর্মালি লোকে ম্যাথটাকে মাঝখানে বা লাস্টে ধরে। তা আমি বলবো যদি তোমাদের রিজনিং সব থেকে ইজি হয় তো রিজনিংটা করো, তারপর সায়েন্স করো, তারপর ম্যাথে যাও। কারণ দেখো, ম্যাথ আর সায়েন্সের মধ্যে পার্থক্য হচ্ছে, রিজনিং আর সায়েন্সের মধ্যে পার্থক্য হচ্ছে, বা ম্যাথের মধ্যে পার্থক্য হচ্ছে, রিজনিং কিছু কিছু জিনিস তোমাকে, মানে মোস্ট অফ দ্য জিনিস তোমাকে করে উত্তর দিতে হবে। ম্যাথও তোমাকে করে উত্তর দিতে হবে। সায়েন্সের ক্ষেত্রে কি, তুমি দেখলে আর উত্তর দিলে এরকমও মোটামুটি 10 মোটা কোশ্চেন্স থাকে। সো দেখলে আর উত্তর দিলে 10 মোটা কোশ্চেন্সে কী হবে, মনে রাখবে 2 মিনিটে যদি এরকম কোশ্চেন্স পাও, তাহলে 2 মিনিটে মোটামুটি 4-5টা কোশ্চেন্সের উত্তর দেওয়ার চেষ্টা করবে। এরকম দেখলেই হবে এরকম কোশ্চেন। এবং অনেকে ইমোশনাল অ্যাটাচমেন্ট দেখায়, ফলে বেশি টাইম ইনভেস্ট করে, ফলে লাস্টে গিয়ে মাথা চাপড়ায়। আমি বারবার বলবো, প্রথমে ফার্স্ট টাইম রিভিশন দাও, যে কোশ্চেনগুলো হবে সেগুলোকে করতে 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 বেরিয়ে যাও, ঠিক আছে। তারপর আবার লাস্ট থেকে আবার ব্যাক করতে 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 এসো, এবং লাস্টের যে ব্যাকটা করবে সেই ব্যাকে তুমি দেখবে যে কোন কোন কোশ্চেন তোমার হলেই হতো, কিন্তু তুমি টাইম একটু বেশি লাগবে, সেগুলোকে সেকেন্ড রিভিশনে করো। মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি, প্রথম রিভিশনে তুমি যেগুলো সঙ্গে সঙ্গে হয়ে যাবে সেগুলোকে করে যাও, আর তারপর লাস্ট থেকে আরেকবার রিভিশন মারতে মারতে আসো, সেখানে কী করবে, যেগুলো একটু টাইম দিলে হবে সেগুলোকে করো। এইভাবে যদি করো তাহলে কী হবে দেখবে, মানে এক্সামের শেষে দেখবে তোমার 82টা উত্তর হয়েছে এবং সেগুলো একটাও নেগেটিভ হয়নি। মনে রাখবে, নেগেটিভ করে আসবে না। নেগেটিভ করলে কিন্তু অবস্থা খারাপ হবে, কারণ যতটা চেষ্টা করে নেগেটিভ হবেই, কিন্তু চেষ্টা করবে নেগেটিভ না করার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। আর আমি দেখো, তুমি এসটি না ওবিসি কিছু দেখবো না, তোমাকে জেনারেলের মধ্যে প্রিপারেশন দিতে হবে। কারণ এক্সামে তোমরা এবারেও দেখেছো ভ্যাকান্সি অত্যন্ত কম, এবং বুঝতেই পারছো কী কাট আপ গেছে এবারে, ঠিক আছে, সবাই জানো। সেই জন্য 80 নন নেগেটিভ না করে যদি কেউ 80, তুমি এসসি এসটি ওবিসি কিচ্ছু যায় আসে না, তুমি জেনারেল হিসেবে পরীক্ষা দাও, এসসি এসটি ওবিসি এরকম কোনো স্ট্যান্ডার্ড না দেখে তুমি যদি 80 অ্যান্সার করে আসতে পারো নেগেটিভ ছাড়া, তাই বলো তোমার সিলেকশন পাক্কা, ঠিক আছে। খুব কম নাম্বার নিয়ে আসবে, লাস্টে কী হবে, তোমাদের ফিজিক্যাল দেওয়ার পরেও তোমাদের যা ফাইনাল কাট আপ বেড়ে তাতে বাদ পড়ে যাবে। সেই জন্য আমি বলবো 80টা হচ্ছে
ঠিকঠাক অ্যান্সার এবং নেগেটিভ ছাড়া 80 করতে বলেছি আমি, ঠিক আছে? এবং চেষ্টা করবে যে প্রার্থনা করো তোমার জন্য শিফট ইজি না হয়, শিফট যেন মডারেট টু হাই যায়। যদি শিফট ইজি হয় তুমি মনে করবে তোমার নর্মালাইজেশনে কিন্তু মার্কস বাড়বে না, ঠিক আছে? এই হচ্ছে গেল। তো এই যে পুরো টপিকটা আমি বললাম, এই টপিকগুলোকে খেয়াল রেখে কাজ করো, তাহলে ডেফিনেটলি তোমার কিন্তু সাকসেস আসবে। এবং তুমি একটু রিভিশনটাকে ভালো করে দাও। আর যে 3টে ভিডিও বা যে 4টে ভিডিওর কথা প্লে লিস্টে আমি দিয়েছি, 5-6টা ভিডিও আছে, যদি চাও তাহলে দেখে যেতে পারো। আজকে যদি কালকে পরীক্ষা থাকে দেখার দরকার নেই, এই টপিকগুলোকে রিভিশন মারো। এই 2-3 দিন পরে পরীক্ষা থাকে তাহলে দেখতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ।